আমরা আজকে মূলত জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে কথা বলবো। তো অ্যারে জানার আগে আমাদের একটু যে বিষয়গুলো দেখা দরকার, যে আমরা সাধারণত যেটা করে থাকি আমরা, যে আমরা ভেরিয়েবল নেই, তার ভিতরে ভেরিয়েবলের একটা নাম দেই, তার ভিতরে আমরা ভ্যালুটা রাখি। ধরুন ভেরিয়েবল ওয়ান, কার ওয়ান ইকুয়াল টু আমি রাখলাম হচ্ছে ধরেন আমরা সাধারণত যেটা করে থাকি যে আমাদের আহ, একটা ভেরিয়েবল নেই, তার একটা নাম দেই এবং তার ভিতরে আমরা একটা ভ্যালু রাখি। তো আমরা যদি এখন এখানে দেখে থাকি যে আমার তিনটা ভেরিয়েবলই কিন্তু একই টাইপের ডাটা ধারণ করতেছে, তিনটা ভেরিয়েবলই মূলত গাড়ির ব্র্যান্ডের ধারণ করতেছে। তো এই ক্ষেত্রে এরকম যদি কখনো আমাদের কাজ করতে হয় যে একই টাইপের ডাটা আমার সংরক্ষণ করতে হচ্ছে, তখন আমি এরকম ওই ডাটাগুলোকে বারবার একাধিক প্রত্যেকটা ডাটাকে আলাদা আলাদা ভেরিয়েবলে না নিয়ে আমরা যেটা করতে পারি যে এই সবগুলো ডাটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিতে পারি। এই কাজটাই মূলত আমরা যখন এই যে সবগুলো ডাটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, তো এই কাজটাকে মূলত বলতেছে যে অ্যারে। অ্যারে কিচ্ছু না, জাস্ট এরকম ভিএআর, আমি জাস্ট নাম দিলাম হচ্ছে কার, এবং এর ভিতরে আমি এই সব ডাটাগুলো রেখে দিলাম। এই বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার, যে আসলে অ্যারে বলতে কি জি বোঝানো হচ্ছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন, কতজন যুক্ত আছেন? 9 জন। আপনারা কি আমার কথা শুনতে 9 জন। পাচ্ছেন, জি শুনতে পাচ্ছি। নাকি আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কোনটা? যে আমি শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি স্যার। শিহাবুদ্দিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা নেক্সট, হ্যালো, হ্যাঁ বলুন। আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি না, একটু কথা বলেন তো। স্যার কথা শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছি স্যার আমরা। আমি শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা আচ্ছা। অন্যদের আচ্ছা কথাও ঠিক শোনা আছে। যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি শোনা যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, যে আমরা যখন একই টাইপের ডাটা, মানে একই টাইপের ডাটা আমরা এরকম একাধিক ভেরিয়েবলে রাখার পরিবর্তে আমরা একটা নাম দিয়ে এই সব ডাটাগুলোকে রাখতে পারি। এই যে একটা নামের অধীনে আমি যে সবগুলো ডাটা রাখতেছি, এই যে রাখার যে প্রক্রিয়াটা, বা এই তখন যে ভেরিয়েবলের মধ্যে আমি এই যে সবগুলো ডাটা রাখতেছি,
ওই ভেরিয়েবলটাকে আমার কি বলতেছে, তখন আর সে শুধু ভেরিয়েবল রয় নাই, তখন সে অ্যারে হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? জি আমরা চাইলে এই অ্যারের কোনো একটা নির্দিষ্ট পজিশনের ভ্যালুকেও আবার চাইলে কোনো একটা নির্দিষ্ট অ্যারেতে অ্যাসাইন করতে পারি, আমরা এটা প্রিন্ট করে দেখতে পারি। যদি আমি বলি যে var কার 1 ইকুয়াল টু হচ্ছে CR কার 0। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যে ডিজিটালের নাম্বার শুরু হয় কত থেকে? 0 থেকে। 0 থেকে। তাহলে আমরা এখানে এই যে কার্ডের ভিতরে তিনটা ভিন্ন ভিন্ন কার্ড আছে, তাই না? জি এই ভিন্ন ভিন্ন তিনটা কার্ডকে যদি আমরা বলতে পারি যে আসলে কোনটার কোন পজিশনের ভ্যালুটা আমি অ্যাক্সেস করতে চাই, এটা আসলে কিভাবে নিব আমরা? ইন্ডেক্স নাম্বার অনুসারে। আমরা মূলত ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে এই ভ্যালুগুলি অ্যাক্সেস করব। সেই ক্ষেত্রে আমার টয়টা যে তার ইন্ডেক্স হবে 0, তারপরে 1, তারপরে 2, এইভাবে করে তো আমার ইন্ডেক্স কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? জি তাহলে এখন আমি যদি মিৎসুবিশি এই ডাটাটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? ইন্ডেক্স নাম্বার 1 দিতে হবে। R1 যে কোনো একটা ভেরিয়েবল এক্স নিলাম, তাহলে আমাকে এখানে দিতে হবে কত? কত? 1, R1 তাই না? আচ্ছা, তাহলে এই কাজটুকু জি আমরা একটু এডিটরে যাই একটু করার চেষ্টা করি। এখানে একটা ভেরিয়েবল নিলাম এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল নিলাম এবং নাম দিলাম হচ্ছে কার, এবং তার ভিতরে আমরা কতগুলো কারের নাম লিখি। এখন আমরা যদি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কার দিই, তাহলে আমরা একটু দেখি তো ডিসপ্লেতে কি দেখতে পাই আমরা। পুরো অ্যারেটা আমরা দেখতে পাচ্ছি না, কমা কমা দিয়ে আলাদা করা, জি তাই না? আচ্ছা, জি এখন আমি যদি এখান থেকে আহ কোন একটা নির্দিষ্ট পজিশনের ভ্যালুকে রিড করতে চাই, তখন আমাকে কি করতে হবে? ইন্ডেক্স দিতে হবে। আমাকে তখন দিতে হবে ইন্ডেক্স নাম্বার কার 0, দিলে কি হবে? টয়টা যে প্রথম ছয়টা যেটা আছে ওইটা রিড করতে পারবে। আমি যদি কার 3 দেই, এবার সেভ দেই, আসবে না, কি আসবে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড আসছে? 2 পর্যন্ত আছে লাস্ট। 2 পর্যন্ত আসবে, 3 পর্যন্ত আসবে না। তার কারণ এখানে ভ্যালু আছে কয়টা? 3টা। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2। কিন্তু আমি এখানে যখন ইন্ডেক্স 3 দিছি, তো আমাকে সেই এরর দেখাবে, বলবে 3 নাম্বার পজিশনে কোনো ভ্যালু নাই। ক্লিয়ার? জি তাহলে আমাকে এটা অ্যাক্সেস করতে হলে কত দিতে হবে? কোনটা স্যার? 2 দিতে হবে। আমাকে কত দিতে হবে? 2 দিতে হবে। তাহলে আমি 2 শেষ পজিশনের ভ্যালুটা পাবো। দেখতে পেলাম। এখন কখনো কখনো আমার প্রয়োজন হতে পারে যে অ্যারেটার সাইজ কত। মানে ধর আমরা অনেক সময় বিভিন্ন ফর্ম থেকে ডাটা কালেকশন করি, সেই ক্ষেত্রে আমরা যখন ফর্ম থেকে ডাটা কালেকশন করি, তখন আমাদের এই ডাটাটা আসলে কয়টা ডাটা অ্যারেতে যুক্ত হয়েছে সেটা আমার দেখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার জানা লাগতে পারে যে আসলে অ্যারের লেন্থটা কত, তাই না? জি হ্যাঁ, স্যার। তাহলে আমরা সেইটা কি ভাবে করতে পারি? কিচ্ছু না, জাস্ট কার ডট লেন্থ। ঠিক আছে?
সেভ দিয়ে যদি রান করি, 3 আসছে। কেন 3 আসছে? আমার এখানে 3টা আইটেম আছে, তাই না? আমার এখানে 3টা আইটেম আসছে, যার কারণে আমার এই লেন্থটা 3 আসছে। আচ্ছা, এবার আমি যদি এই এখানে আমরা যখন এটাতে প্রিন্ট করছিলাম, তখন 3টা ভ্যালু একসাথে কমা দিয়ে প্রিন্ট হয়েছে না? আমরা যদি একটা ফর লুপের মাধ্যমে এই অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট দিতে চাই, এটা আমার বিভিন্ন সময় প্রয়োজন হবে। যে যে অ্যারেতে যতগুলো ভ্যালু আছে ততগুলো ভ্যালুকে আমার প্রিন্ট দিতে হবে। তখন আমরা কি করব? আমরা একটা ফর লুপ নিতে পারি, এরকম ফর i ইকুয়াল 0, i লেস দেন কত হবে? প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে এখন? কিচ্ছু না, এই যে এই কাজটাকে আমার কার এখানে কি দেবো আমি? আই আই। তাহলে আমরা দেখতে পাবো যে আমার ইয়েটা চলে আসছে, হ্যাঁ? আচ্ছা, এবার আমি সেভ দেই। আমার কোডে একটা ইরোর আছে কিন্তু, হ্যাঁ? রান করি, কোনো কিছু আসছে না। না। জাভাস্ক্রিপ্টে এটা সবচেয়ে মানে প্যাথেটিক বিষয় যে কোনো একটা জায়গায় ইরোর হইলে টোটাল আউটপুটটা সে বন্ধ করে দেয়। তো আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে আমরা কি দেখতে পাইলাম? কি বলতেছে ওরা? ইনভ্যালিড অর আনএক্সপেক্টেড টোকেন, এইটাতে একটু ক্লিক করি। 23 নম্বর লাইনে আছে। কোথায় নিয়ে গেছে আমাকে? নিচে কোথাও? না স্যার। ইনভ্যালিড or আনএক্সপেক্টেড টোকেন। বলছে ইনভ্যালিড অর আনএক্সপেক্টেড টোকেন। কোথায় ভুল আছে এটা বলেন তো? লাইন এই, নাম্বার দিয়ে দিতে 23। ঠিক আছে, সেভ দেই। এবার যদি রান করি, দেখেন নিচে নিচে আসছে না 3টা আইটেম? জি আসে। আমরা আহ, আমি এখানে একটু একটা আইডি দিয়ে আসি। আইডি ইকুয়াল টু, এরকম একটা আইডি দিলাম। আর এখানে এসে এটাকে একটু রিড করি।
দেখতে পাচ্ছেন আউটপুটে কি পরিবর্তনটা আসলো, যা আমার এখানে অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো নিয়ে আমি একটা অর্ডার লিস্ট তৈরি করে ফেললাম। এই অর্ডার লিস্টটা কোথায় রিপ্লেস করলাম, এই যে পি ট্যাগের মধ্যে। ক্লিয়ার বিষয়টা? এটা কি বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হলো? স্যার আরেকবার একটু বলে দেন প্রথমে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। এটা কি বুঝতে পারছেন কিভাবে কাজটা করা হলো? আর আরেকবার একটু বলে দেন আমার একটু ক্লিয়ার করলে ভালো হয়। স্যার। এখানে যেটা করা হয়েছে, প্রথমে আমি আচ্ছা আমি প্রথমে এই লাইনটা তুলে দিচ্ছি, হ্যাঁ? এই লাইনটা আমি তুলে দিচ্ছি। এখানে ফর লুপটা তো বুঝছেন, ফর লুপটা কতবার ঘুরবে, এই অ্যারের লেন্থটা যতটুকু ফর লুপটা আমার ততবার ঘুরবে। এখন আমি কি করলাম, আমি এখানে যেটা করছিলাম ডকুমেন্ট ডট কার আই, এই কাজটা আমি করছিলাম তাই না, যে এখানে যতগুলো আইটেম আছে ততগুলো আইটেম আমি এই যে নিচে নিচে প্রিন্ট দিছিলাম, এই যে টয়টা মিৎসুবিশি টাটা, নিচে নিচে আমি প্রিন্ট দিছিলাম। এখন বললাম যে না, এইখানে এই অ্যারেতে যতগুলো আইটেম আছে এই আইটেমগুলো আমার লিস্ট আকারে প্রকাশ হোক। ঠিক আছে? তো আমরা জানি যে লিস্ট শুরু হয় একটা ইয়ে দিয়ে, আমার এখানে মানে একটু যদি বাদ পড়ছে, প্লাস ইকুয়াল টু এখানেও আবার স্ল্যাশ ওয়েল থাকবে। অর্ডার লিস্ট শুরু করলাম, অর্ডার লিস্ট শেষ করলাম, আর মাঝখানে আমার কি করতে হবে, অর্ডার লিস্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যুক্ত করতে হবে। তো অর্ডার লিস্টের এলিমেন্ট আমরা কিভাবে আনি, আমি আনতে হবে এবং সেটাকে ওই টেক্সটের মধ্যে যুক্ত করতে হবে। টেক্সট প্লাস ইকুয়াল টু এলআই তে লিস্ট আইটেম, তাই না? এটা এটা তো আমরা আগে থেকে জানি না। জি স্যার। এলআই তে হলো লিস্ট আইটেম। যাদের এইচটিএমএল কোড সম্পর্কে একটু এইটুকু একটু কম জানা আছে, আবার একটু দেখে নিতে পারেন যে অর্ডার লিস্টটা কিভাবে কাজ করে। তো আমি টেক্সটের মধ্যে প্রথমে অর্ডার লিস্টে শুরুর ট্যাগটা রাখলাম, এবং শেষে শেষ ট্যাগটা রাখলাম। মাঝখানে এসে ওই টেক্সটের ভিতরে আমি যে লিস্টের উপাদানগুলো, লিস্ট এলিমেন্টগুলো বা লিস্ট আইটেমগুলো যুক্ত করে দেবো। আইটেমগুলো কি হবে, আমার আইটেমগুলো হবে এই যে কারের এই ভ্যালুগুলো, তারপরে প্লাস দিয়ে এইটা, এইটা হলো আমার একটা, আমার এইটা এইটুকু হলো কি আমার একটা লিস্ট আইটেম, যার ভিতরে একটা করে কার যুক্ত হবে, এবং সেটাকে আমার কি করছি, এই টেক্সটটা কি একটা স্ট্রিং না? জি স্যার। জি এই টোটালটা একটা স্ট্রিং, কিন্তু টোটাল স্ট্রিংটা কিন্তু মূলত একটা এইচটিএমএল ফরম্যাটে আছে। ওই এইচটিএমএল ফরম্যাটটা যখন আমি এখানে ইনার এইচটিএমএল হিসেবে পাস করে দিলাম, তখন সেটা আমার ডিসপ্লেতে একেবারে পূর্ণাঙ্গ একটা লিস্টের মতো বিহেভ করলো, বা পূর্ণাঙ্গ একটা লিস্ট হয়ে গেল। আমি যদি এখন এখানে পেজ ভিউ পেজ সোর্স দেখি, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে এই যে আমার জাভাস্ক্রিপ্টের কোডটা আছে, যদিও আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে এখানে লিস্টটা দেখতে পেতাম। ঠিক আছে? তাহলে আমার এই অ্যারেতে যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটা লিস্টে কনভার্ট করে ফেলতে পারছি। এই কাজটা কি স্যার করা যাবে? প্যারাগ্রাফ, হ্যাঁ, ওই যে প্যারাগ্রাফ লিস্ট আইটেম দিলেন, ওইটা ওই বিষয়টা ওই যে লাস্টে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি লিস্ট। হ্যালো। আপনারা এটা আপনাদের এডিটরে ট্রাই করেন। এখানে ফর লুপের মধ্যে যে কাজটা করা হচ্ছে আসলে মূলত এই ফর লুপ ঘোরার শেষে আমি যে লাল যে ব্লক করছি যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু কোডটা এক্সিকিউট করলে মূলত এইরকম একটা কোড আমরা পাবো, যে টেক্সট নামে একটা ভেরিয়েবল, তার মধ্যে আসলে এইরকম একটা কোড জেনারেট হবে। আর এই কোডটাই আমি মূলত আবার ইনার এইচটিএমএল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যার কারণে আমার প্যারাগ্রাফের মধ্যে একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। একটু বড় করেন তো।
জাস্ট ওয়েট, দেখা যাচ্ছে, ওয়েট ওয়েট ওয়েট। এই যে এখানে টেক্সট প্লাস ইকুয়াল টু এল এর পরে একটা কোটেশন বাদ পড়ছে, ওইখানে ঠিক আছে, এল এর পরে মাঝখানে লুপের মাঝখানে। লুপের মাঝখানে। হ্যাঁ, এই যে এখানে এল আই যে ট্যাগটা, এইখানে। হ্যাঁ, সেভ দেন, সেভ দিয়ে রান করেন। ওকে, কই হলো না। একটু রাইট ক্লিক ইন্সপেক্ট করেন তো, ইরোরে ক্লিক করেন, ইরোরের উপর ক্লিক করেন। ডকুমেন্ট ডট রাইট ইজ নট এ ফাংশন, ডকুমেন্ট ডট রাইট, ওইখানে ভুল আছে, জানতো দেখি ও, কি বানান বানান। বানান ভুল আছে, ডকুমেন্ট ডট রাইট। হ্যাঁ, এখন আসছে। আসছে? কিন্তু আবার এরকম। ঠিক আছে না, শেয়ার অফ করে দেন। হ্যাঁ, এখন আবার আমার এরকম আসলো কেন, একের পরে দুই, দুইয়ের পরে ফাঁকা, তিনের পরে চার, এটা আপনার অ্যারের পাঁচ, সমস্যা, দেখি ছয়। আপনার অ্যারেটা আবার দেখি তো। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনার এই যে এখানে এই যে কমার পরে স্পেসটা একটু তুলে দেন তো, যদি এটা সমস্যা হওয়ার কথা না, অন্য কোনো হয়তো ঝামেলা আছে। এখানে এখানে কারটা যেখানে ডিক্লেয়ার করছে না, ভিআর কার ইকুয়াল টু টয়টা কমা দিয়ে হ্যাঁ। মিৎসুবিশি, হ্যাঁ, এই স্পেসটা একটু তুলে দেন তো, পরেরটা তো সেভ দেন, যদিও এটা সমস্যা হওয়ার কথা ছিল না। রান করুন তো, একই জিনিস। আবার জানতো করে। কোডটা একটু চ্যাটে পাঠান, করেন তো, কোডটা কপি করে শুধু স্ক্রিপ্টটুকু পুরোটা দিয়ে ধরো, শুধু স্ক্রিপ্টটুকু কপি করে চ্যাটে দাও। শেয়ার অফ করতে হবে না? না, শেয়ার অফ না করলে তো চ্যাট থাকার কথা না। স্যার ওএল আর এলআই ক্লোজ করা হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার এখানে এলআই এবং ওএল কোনোটাই ক্লোজ করা হয়নি, এই যে এলআই এখানে শুরু হয়েছে আর এলআই এখানে শেষ হয়নি, আবার ওএলটা শুরু করছেন শেষ করেননি, শেষটা ট্যাগের আগে একটা স্ল্যাশ দিতে হবে। যে এখানে, এটা না? হ্যাঁ হ্যাঁ, নিচে ওএলও। এখন সেভ দিয়ে রান করেন তো। হ্যাঁ, আসছে। ধন্যবাদ, এবার আপনি থ্যাংক ইউ। শেয়ারটা অফ করে দেন। জি। আমরা এবার দেখবো যে এখানে কিভাবে আমরা এই লিস্টের নিচে আরো কিছু আইটেম যুক্ত করতে পারি, সরি, অ্যারের নিচে আরো কিছু আইটেম যুক্ত করতে পারি। তাহলে অ্যারের আইটেম যুক্ত কার ডট পিইউএস, এই পুশ ফার্স্ট ব্র্যাকেট, একটা নতুন কার নাম লিখি আমরা, অশোক লেল্যান্ড না,
সেভ। এবার আমরা একটু রান করি। অশোক লেল্যান্ড কি এখানে আসছে? আমার অশোক লেল্যান্ডটা কি এখানে শো করছে? আমি যে একটা নতুন আইটেম যুক্ত করলাম অশোক লেল্যান্ড, এটা কি এখানে দেখা যাচ্ছে? না স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না, আমি তো অশোক লেল্যান্ড যুক্ত করার পরে আবার এটাকে আমরা ইয়ে করিনি, মানে ডিসপ্লে করিনি, তাই না? আমি এখানে একটু লিস্টটা প্রিন্ট দেই যদি। আসছে আমার অশোক লেল্যান্ড। জি স্যার আছে। আমি এখানে আরেকটা আইটেম যুক্ত করি। যুক্ত হয়েছে সবার শেষে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে একজন বলেন তো যে এখানে পুশ ছাড়াও আর কি উপায়? আমরা তো এখানে দেখলাম যে কার তারপরে তার ইন্ডেক্স নাম্বার দিয়েও কিন্তু আমি কোনো কিছু যুক্ত করলে সেটা সেখানে যুক্ত হয়ে যায়, তাই না? যেমন 4 নাম্বার পজিশনে ডিডি আসবে, আসছে ডিডি 0 1 2 3 4। 5-এ আসছে ডিডি 0 1 2 3 4 5, মানে 0 থেকে 4 দিলে এটা 5-এ আসে। 4 পজিশনে এটা এই যে ডিডি রিপ্লেস হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন তো এই পুশ মেথড ছাড়া আরো কি উপায় আছে যেটা দিয়ে আমি একবারে শেষে একটা আইটেম যুক্ত করতে পারি? শিপ না কি ধরনের স্যার মনে হয়। আমরা অ্যাপেন্ড যেটা করা করতে যায় পারি, নাকি? হ্যাঁ, অ্যাপেন্ড আর পুশ একই নাকি? অ্যাপেন্ড ছাড়াও আমরা যেটা করতে পারি, কার ডট লেন্থ ইকুয়াল টু, আমরা একটা আইটেম যদি এখানে দিয়ে দেই, কি দেওয়া যায় বলেন তো? মারুতি। মার- মারুতি তো দিচ্ছেন, মারুতি দিচ্ছেন, সুজুকি। সেভ দিলাম, আসছে না সুজুকি? জি। আসছে। এখন আমরা তো আগে ফর লুপ দিয়ে এটাকে আহ, ইয়ে করলাম যে আসলে কয়টা আইটেম আছে সেটা আমরা যুক্ত করলাম। আমরা ফর লুপের একটা বিকল্প, বিশেষ করে এরকম আহ, যে সকল, যেমন লিস্ট, অ্যারে, অবজেক্ট, যাদের ডাটাগুলো একটার পর একটা সাজানো থাকে, নিজেদের মধ্যে একটা সিকোয়েন্স থাকে, সেই ডাটাগুলো আউটপুটে দেখার জন্য আমরা ফর লুপের মতোই আরেকটা লুপ পাই, যেখানে আমার আসলে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট বা এর যে লেন্থ সেটা নিয়ে আমার ভাবার প্রয়োজন নাই। শুধু ওই লুপটা ইউজ করলে ও হুবহু আমার সবগুলো আইটেমকেই ও কল কল করে দেবে। সেটা হলো যে আমরা এখানে ফর ফর ইস বলে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কিন্তু আমরা শুধু এই যে লিস্ট, অ্যারে, অবজেক্ট, এইরকম যে সিকোয়েন্স টাইপের যে ডাটা টাইপ গুলো আছে সেগুলোর সাথে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন এখানে যদি আমি ধরেন এই লাইনটাই যদি আমি এখানে এর ভিতরে রাখি,
সেভ দেই, যদি আমি রান করি, কি আসছে? ভ্যালু ইজ নট ডিফাইন, তাই না? আচ্ছা, এই লুপটা ব্যবহার করার জন্য আমাকে আবার একটু ভিন্ন পথে হাঁটতে হবে। সেটা হলো যে ও বলতেছে যে আমি এখানে এখানে তুমি এখানে মূলত তুমি একটা ফাংশন দিতে পারো, এবং সেই ফাংশনটাকে আমি কতবার কল করব, এখানে যতগুলো আইটেম আছে ততবার আমি কল করব। তাহলে আমি প্রথমে একটা ফাংশন লিখে দিই, ফাংশন রিপিট আইটেম ফার্স্ট ব্র্যাকেট ভ্যালু। এটার কাজ কি করবে? কাজ করবে হলো সে এই কাজটাই ধরলাম, এই কাজটাই সে করবে। সেই ভ্যালুটাকে সে এখানে প্রিন্ট দেবে, আর এইখানে সে এই ফাংশনটাকে কল করবে। এটা কতবার কল করবে? যতগুলো ভ্যালু এই কারের মধ্যে আছে ততবার সে এই ফাংশনটাকে কল করবে। যদি আমরা একটু রান করি, তাহলে আমরা কিন্তু এই ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। ডিফল্ট সে একটা ভেরিয়েবল পাস করবে যার নাম ভ্যালু, তার ভিতরে ভ্যালুগুলো জমা হবে। এবং এখানে সম্ভবত আর একটা আইটেম আছে ইনডেক্স। ইনডেক্সটা যদি আমরা এখানে দেই, সেভ দেই, হ্যাঁ, সিকোয়েন্স নাম্বারটা এই ফর ইচ ফাংশনটা যখন ফর ইচটা যখন এই ফাংশনকে কল করবে, তখন সে দুটো ভ্যালু পাস করে। একটা হচ্ছে যে ওই আইটেমটা, মানে এই কারের মধ্যে যে আইটেমগুলো আছে সেই আইটেমকে পাস করে, আর একটা হলো ইনডেক্স, ওই যে 0 1 2, ওই আইটেমগুলোর ক্রম ও নাম্বারটা সে এখানে পাস করে। আমরা এখানে ইনডেক্স প্লাস যদি 1 দেই, দিয়ে যদি সেভ দেই, তাহলে আমি কিন্তু সিকোয়েন্সটা আরো একটু সুন্দর করে দেখতে পাবো। বিষয়টা কি বোঝা গেছে কিভাবে কাজ করতেছে? কার ডট ফর ইচ এটা একটা লুপিং এলিমেন্ট বা মেথড যাই বলেন, যে মূলত তার ভিতরে যে ফাংশনটা আমি লিখবো এই ফাংশনটাকে কল করবে। কতবার কল করবে? এই কার অ্যারের মধ্যে যতগুলো আইটেম আছে। আর যখন সেই ফাংশনটা কল করবে, সে দুটো ভ্যালু পাস করবে, একটা হচ্ছে যে ভ্যালু আর একটা ইনডেক্স, মানে ওই ভ্যালুটা কততম পজিশনে ওই অ্যারের আছে। তারপরে আমি এখন এইখানে এইভাবে প্রিন্ট দিলে প্রিন্ট করতে পারি। আমি চাইলে ওই যে আগের মতো এখানেও একটা, এই যে এখানেও একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি, পারবো না? জি স্যার। এটা লিস্টের মতোই আসছে। আপনারা এটা আপনাদের এডিটরে প্র্যাকটিস করেন। আউটপুটে সিরিয়ালে আসে না।
আমার কাজটাকে বুঝতে পারছেন কি করতে চাচ্ছি আসলে? জি স্যার, গাড়ির নামগুলো অ্যাড হবে স্যার হ্যাঁ, লাইব্রেরিতে। আমরা আগে যেমন পুশ দিয়ে তারপরে লেন্থ ইন্ডেক্স দিয়ে অ্যাড করছিলাম, আমরা এখন চাচ্ছি যে আমরা এখানে টাইপ করব, আর ওইটা আমার কি হবে, ওই অ্যারেতে যে যুক্ত হবে। কিন্তু যদিও কোনো কারণে আমার আউটপুটটা আসতেছে না, আমরা আরেকটু দেখি কোডটা, আপনারা একটু দেখেন তো কেন আসলে আউটপুটটা আসতেছে না, কি কারণে। সরাসরি এটা দিয়ে দেখি। বলতে পারেন কেন আউটপুটটা আসলে আসতেছে না, কারো আইডিয়া আছে? স্যার আমার যে সমস্যাটা হয়েছিল, ইনার এইচটিএমএল না দিয়ে ওখানে স্যার ভ্যালু হবে নাকি? না, আমি বলি এটা কেন আসতেছে না, আপনারা একটু এখানে খেয়াল করবেন। হ্যাঁ, আমি যখন এই অ্যাড বাটনে ক্লিক করব তখন এই জায়গায় একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি যখন অ্যাড বাটনে ক্লিক করব তখন এই জায়গাটায় একটু ক্লিক ক্লিক খেয়াল করবেন। আমি এখানে একটা কিছু লিখলাম, লিখে অ্যাড দিলাম, সাথে সাথে এখানে একটা লাফ দিয়ে উঠছে না, জি। মানে পেজটা রিলোড হয়েছে। আর পেজ রিলোড হুম। হওয়ার অর্থ কি, পেজ রিলোড হওয়ার অর্থ, রিলোড হওয়ার অর্থ হলো যে আমার এইখানে যে জাভাস্ক্রিপ্ট কোডটা আছে ওই জাভাস্ক্রিপ্ট কোডটা পুনরায় লোড হবে। এটা হওয়ার অন্যতম কারণ হলো যে আমি যেহেতু এখানে আহ, এই যে এখানে ফর্ম ইউজ করছি, তো ফর্মের বৈশিষ্ট্য হলো যে সেখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে সে রিলোড নেয়। আমি এখন ফর্মটা তুলে দিয়ে একটু দেখি কাজটা করানো যায় কিনা। এখন কিন্তু রিলোড নেয় নাই, কিন্তু আমার আউটপুটও আসতেছে না। আচ্ছা, আউটপুট না আসলে আমরা এগুলো সবকিছু বাদ দিয়ে আগে দেখি আমাদের বেসিক ফাংশনটাই ঠিক আছে কিনা। যে অ্যাড আইটেমে যখন আমরা কল করতেছি তখন হচ্ছে এগুলো সবকিছু বাদ বাদ দিয়ে আমরা দেখি যে এটা একটু দিয়ে দেখি আমার কাজ করে কিনা। তার মানে আমার তথ্যগুলো কিন্তু আসতেছে, তাই না? জি স্যার আসছে। আমি যে তথ্যগুলো এখানে দিচ্ছি সেগুলো কিন্তু এখানে আসতেছে, তাই তো? আচ্ছা, যদি আসে তাহলে এখন আমরা দেখি যে এটা আসলে অ্যারেতে যুক্ত হচ্ছে কিনা। হ্যাঁ? আর এখানে আমরা অন্য একটা ফাংশন কল করে রেখি, প্রিন্ট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ফাংশন কল করে রাখি এবং বলি অ্যালার্ট আপাতত এটা একটু দিয়ে চেক করে দেখি যে আইটেমটা এখানে আসলে আসে কিনা।
হ্যাঁ, তার মানে আইটেমটা ওইখানে যাচ্ছে, তাই না? আমরা আবার একটা ভ্যালু এখানে দেই, ওইটাই 0 0-তে যেটা ছিল ওইটাই আসবে, আবার দেই, ওইটাই আসবে, ওইটাই আসবে। আচ্ছা, তার মানে আমাদের প্রিন্ট অ্যারে, এইখানে আমরা প্রিন্ট অ্যারে যে ফাংশনটা দিয়েছি এই ফাংশনে আমরা কিন্তু এই অ্যারেটা অ্যাক্সেস করতে পারছি। যদি অ্যাক্সেস করতে পারি তাহলে আমরা এখন যে কাজটা করব, এই যে এখানে যে উম, এইটার মাঝখানে যে আমরা এখানে দিছিলাম, এটাকে এখান তুলে নিয়ে আমরা এইখানে চলে আসি আর এইখানে সেই কাজটা করে দিই। এখন আর এখানে তো টেম থাকবে না। এবার আশা করি আমাদের কাজটা হবে। কাজটা কি বোঝা গেছে আসলে কিভাবে হচ্ছে? স্যার, হ্যাঁ, স্যার প্রিন্ট হচ্ছে এখানে লাইব্রেরি উপরে কি যোগ হচ্ছে স্যার? বুঝি নেই। আইটেম অ্যারেতে স্যার এগুলো যোগ হয়ে যাবে না এখানে? আমরা আগে দেখছিলাম যে আমরা এখানে কোড লিখে লিখে একটা একটা আইটেম যুক্ত করছিলাম। তা আমরা আসলে সবসময় তো কোড লিখি না, আমরা আমাদের অনেক সময় ডাইনামিক্যালি আমাদের কাজ করতে হয়, তাই না? সেই কাজটা আমরা এখানে করলাম যে আমরা ডাইনামিক্যালি একটা আইটেম যুক্ত করলাম এবং সেই আইটেমটা আমার কি হইলো, অ্যারের মধ্যে যুক্ত হয়ে গেল। আমি এখানে যাই টাইপ করতেছি, তারপরে অ্যাডে ক্লিক করলে ওটা আমার অ্যাডেতে যুক্ত হয়ে যাচ্ছে। এইটা হলো যে আমাদের যে উইন্ডোজে স্টিকি নোট, আমি আপনাদেরকে গতদিন দেখতে বলছিলাম, কে কে দেখছেন স্টিকি নোটটা? স্যার আমি ইউজ করি আগে থেকে, হ্যাঁ, স্যার আগে থেকে ইউজ করি স্টিকি আচ্ছা। নোট। স্টিকি নোটের ক্ষেত্রে কি হয়, আমরা একটা নোট নোট এই যে প্লাস আইকনে ক্লিক করে নোটটা লিখলি ওটা কি সেভ হয়ে যায় না? হ্যাঁ, পরে ওটা সিরিয়ালি এরকম শো করে না? জি জি। তাহলে আমি কিন্তু আপনাদেরকে এই মানে একদম ছোট্ট একটা টু ডু লিস্ট তৈরি করার জন্য যতটুকু কোড প্রয়োজন, বলতে গেলে আমরা তার স্টাইল যদি বাদ দিই, স্টাইলের কথা যদি বাদ দিই, তাহলে তার 30% কমপ্লিট করে ফেলছি। আর 70% হলো এটাকে আপডেট করা, এটাকে ডিলিট করা। হ্যাঁ, 50% বলা যাবে, 50% কমপ্লিট হয়ে গেছে। আর 50% এটাকে আপডেট করা, এটাকে ডিলিট করা। হ্যাঁ, আর স্টাইলটা আমি দেখাচ্ছি না।
আপনারা স্টাইল নিজের মতো করে নেবেন। এটা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, কেউ কি আছেন যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি? স্যার এটাতে ওই কোডের মধ্যে কাজ কিভাবে করতেছে একটু যদি এক্সপ্লেইন করেন আচ্ছা, ভালো হতো। কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা একটু আসি তাই না? প্রথমে প্রথমে এইটা নিয়ে তো কোনো সমস্যা নেই, এই অংশটুকু নিয়ে তো কোনো সমস্যা নেই তাই না? না, স্যার। এটা একটা ইনপুট বক্স যেখানে আমি ডাটা ইনপুট করতে পারি, আর একটা বাটন যেখানে ওয়ান ক্লিক একটা ফাংশন অ্যাড আইটেম একটা ফাংশন কল করা হয়েছে, যে এখানে অ্যাড এর উপরে ক্লিক করলে এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কল হয়ে কোথায় যাচ্ছে? এই ফাংশনটা কল হওয়ার পরে সে প্রথমে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটাকে রিসিভ করছে, যে আইটেম, এই যে আইডি আইটেম, এই ভ্যালুটাকে সে রিসিভ করতেছে। রিসিভ করে আমি একটা যে গ্লোবালি একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি, একটা এমটি অ্যারে, ফাঁকা একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখছি, এবং ওইখানে যে আইটেম অ্যারে ডট পুশ, এই যে ভ্যালুটা সে রিসিভ করলো এইখান থেকে যে ভ্যালুটা সে রিসিভ করলো টেম্পের মধ্যে রাখলো, সেটা এখন কোথায় নিয়ে যাচ্ছে? অ্যারেতে অ্যারেতে। অ্যারের ভিতরে আইটেমের এই অ্যারেতে নিয়ে যাচ্ছে। অ্যারেতে নেওয়ার পরে সে আবার কি করছে, ওই অ্যারেটা প্রিন্ট করার জন্য একটা কমান্ড কল করলো। কমান্ড কল করার পর সেই কমান্ডের মধ্যে এসে যে কাজটা আমরা আগে করছিলাম মনে আছে, যে একটা অ্যারের আইটেম গুলোকে একটা লিস্ট আকারে প্রিন্ট দেওয়া, জাস্ট সেই কাজটাই সে এখানে করলো। করার পরে ওই যে এই যে পি ট্যাগটা, এই যে পি ট্যাগ তার যে আইডি প্রিন্ট আইটেম, এই যে আইডি প্রিন্ট আইটেম ডট ইনার এইচটিএমএল এর মধ্যে এই টেক্সটটা সে কি করলো, বসায় দিল। আর যেহেতু এই টেক্সটের মধ্যে আছে একটা লিস্টের কোড, এই জন্য আউটপুটটা একটা লিস্ট আকারে দেখা গেল। বিষয়টা পরিষ্কার? জি আপনারা প্রত্যেকেই এটা করেন এবং প্রত্যেকের স্ক্রিন শেয়ার আমি দেখবো, হ্যাঁ? জি স্যার। তার জন্য আমি জাস্ট এই কোডটুকু আপনাদেরকে মেসেজ বক্সে দিব, আর এইটুকু আর মেসেজ বক্সে দিব না, এইটুকু আপনারা টাইপ করবেন, হ্যাঁ? এইচটিএমএল অংশটা আমি মেসেজ বক্সে দিয়ে দিলাম, আর জাভাস্ক্রিপ্ট অংশটা আপনারা বুঝে বুঝে এগুলো নিজের মতো করে নাম পাল্টে পাল্টে দিবেন। আমি যে নাম রাখছি এই নামে না, আপনি আপনার মতো করে নাম দিবেন। আচ্ছা, ইনস্পেক্ট করেন তো ওইখানে কি ইরর দেখায় দেখে আসি। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, ওই পাশে যান, একটু কোডে যান, একটা ইরর দেখা গেছে। এই যে এখানে ওয়ান ক্লিকে ফাংশনের নামটা লেখেন, অ্যাড আইটেম ফাংশনের নামটা লেখেন। প্রিন্টারে আমার চোখে পড়ছে না। প্রিন্টারে না, প্রিন্টারে না, অ্যাড আইটেম, অ্যাড আইটেম। এখন রান করেন তো। ইন্সপেক্ট করেন তো, একটু ইন্সপেক্ট করেন দেখি কি বলে ওরা। কোনো ইরর দেখাচ্ছে? কনসোলে ক্লিক করেন তো, কনসোল। কোনো ইরর নাই, তার মানে লজিক্যাল ইরর আছে। জান তো, এই কোডে যান।
ওই ফাংশন যখন কল করছেন, ওইখানে যে ফাংশনের এখানে যে ব্র্যাকেট ওপেন ফাংশন কলের ওইখানে যান, যেখানে ফাংশন কল করছি, অন ক্লিক। ক্লিক। অন ক্লিকে অ্যাড আইটেম লিখছেন না, অ্যাড আইটেমের পরে ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে না? ফাংশন বোঝানোর জন্য এখানে না, ওইখানে ওইভাবে না। অ্যাড আইটেমের অ্যাড আইটেম এম এর পরেই ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে। হ্যাঁ, এখন সেভ দেন, এবার যান তো, রান করুন তো। হ্যাঁ, আবার দেন, আবার একটা মান দেন। আসছে? ঠিক আছে, আপনি শেয়ার ক্লোজ করে দেন। আমারটা একটু দেখেন, আমারটা হচ্ছে না। দেখি তো আপনারটা, শেয়ার ক্লোজ করে দেন তো আপনি। শেয়ার ক্লোজ তো অপশন পাচ্ছি। এই যে আমারটা কোড। তো এই যে এখানে উপরে একবার লেট টেক্সট ইকুয়াল টু ও এল লেখছেন, এই লাইনটা কেটে দেন। পুরাই কেটে দেবো। হ্যাঁ, কেটে সেভ দিয়ে রান করেন তো। আর একটা ইরোর আছে, এই যে এখানে এই লাইনের উপর ক্লিক করেন তো, এই যে কনসোলে যে ইরোর দেখা যাচ্ছে না, জি। কনসোলে ওই এই যে ক্লাস 6 অন এর উপরে ক্লিক করেন, ডট এইচটিএমএল। হ্যাঁ, ক্লিক করেন তো, এইখানে দেখেন একটা ইরোর চলে আসছে, স্ক্রিপ্টের এই এই লাইনে ইরোর, তার মানে স্ক্রিপ্টের ঠিক আগে কোথাও ভুল আছে। যান আবার কোডে যান তো, কোডে যান, অন্যরা একটু দেখেন যে ভুলটা কোথায় হচ্ছে। এখানে ফাংশনটা ক্লোজ হয়নি, এই যে ফাংশন প্রিন্ট অ্যারে, পরে সেকেন্ড ব্র্যাকেট যে ওপেন হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজ হয় নাই। এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার এইচটিএমএল টেক্সট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে। গেট এলিমেন্ট বাই আইডি। কথাটা বুঝতে স্যার পারেননি? ফাংশন প্রিন্ট অ্যারে, ফাংশনটা যে ওপেন হয়েছে, হ্যাঁ হ্যাঁ ফাংশনটা কি ক্লোজ হ্যাঁ, হয়েছে? এটা তো এইখানে ফর ক্লোজ লুপ হলো। ক্লোজ হয়েছে, এটা তো ফর লুপ ক্লোজ হইলো। আচ্ছা, তাহলে আমার শেষে ক্লোজ হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্টার দেন, ইন্টার দিয়ে ক্লোজ করেন, এবার সেভ দেন। কই? হ্যাঁ, এখানে আরো আরো ইরোর দেখাচ্ছে, ওই হ্যাঁ, ওই লাইনের উপর ক্লিক করেন তো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বানান ভুল আছে। কনসোলটা দেখেন না আপনি, ELEMENT এলিমেন্ট বানানো আছে, এলিমেন্ট আবারও ভুল হইলো। ELEMENT না? হ্যাঁ, তা আপনি কি লিখছেন, ডাবল ELE হয়েছে। সেভ দেন।
রিফ্রেশটা তো করে দেন। হ্যাঁ এবার ঠিক আছে, ক্লোজ করে দেন, শেয়ার ক্লোজ করে দেন, শেয়ার ক্লোজ করে দেন। জি। স্যার আসসালামু আলাইকুম। এবার আমরা অ্যারের একটু অন্য একটা জিনিস একটু দেখব। আমরা এখন যেটা দেখব, এখানে আমরা একটা অ্যারে নেই এরকম, লেট আমরা এরকম একটা অ্যারে নেই। এখন আমাদের কখনো কখনো প্রয়োজন হয় যে এই অ্যারের মধ্যে থেকে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু ভ্যালুকে বের করে নিয়ে আসা, বা কখনো কখনো এই অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুকে যোগ করে ফেলা, এরকম আমাদের কখনো কখনো প্রয়োজন হয়। তো আমরা এখন এই অ্যারেটা আমরা যখন ডাটাবেস থেকে কোনো ডাটা রিড করি, যে কোনো একটা টেবিলের একটা সিঙ্গেল কলাম রিড করলে কিন্তু সেটা একটা অ্যারের মতো করে আসে, তখন আমরা ওই সিঙ্গেল কলাম থেকে কোনো শর্ত সাপেক্ষে কোনো ভ্যালুকে যদি বের করে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু ফাংশন আমি ইউজ করতে পারি। আচ্ছা, সেই সাথে তার আগে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এটা যেহেতু একটা নিউমেরিক্যাল অ্যারে, এর উপরে এই অ্যারেটাকে যদি আমি শর্ট করতে চাই, আপনারা যারা সি বা সি প্লাস প্লাসে প্রোগ্রাম করছেন তারা জানেন যে এই অ্যারে শর্ট করার জন্য আমাকে কি করতে হতো, ফর লুপ নিতে হতো, এটা নিতে হতো, সেটা নিতে হতো। কিন্তু আমরা এখানে কিন্তু জাস্ট সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট এক্স ডট এসওআরটি, শর্ট ফার্স্ট ব্র্যাকেট, এই লাইনটা লিখলেই এটা আমার শর্ট হয়ে প্রিন্ট হবে। যদি আমরা একটু দেখি, দেখেন অ্যারেটা কিন্তু শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে প্রিন্ট হয়েছে, তাই না? ছোট থেকে বড় হয়েছে। ছোট থেকে বড়। আমি অ্যাসেন্ডিং অর্ডার। এখন আমি শুধু এক্সটা আবার এখানে প্রিন্ট দেই, শুধু এক্সটা যখন প্রিন্ট দিলাম তখনও কিন্তু শর্টেডটাই আসলো, মানে আমার ওই ডাটাটা আমার শর্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই যে অ্যারেটা, আমি এই লাইনটা একটু কমেন্ট করে রাখি। আমার কখনো কখনো প্রয়োজন হয় যে এই অ্যারে থেকে শর্ত সাপেক্ষে কিছু ভ্যালু নিয়ে আসার জন্য, আবার আমার কখনো কখনো প্রয়োজন হয় যে এই অ্যারের যত ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে যোগ করা লাগতে পারে, এরকম কোনো কাজ আমার প্রয়োজন হতে পারে। আবার আমার এরকম প্রয়োজন হতে পারে যে এই অ্যারেতে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালুকে আমি হয়তো 2 দিয়ে বা 4 দিয়ে গুণ করব বা যোগ করব, এরকম কোনো কাজও আমার করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা অ্যারের ভিন্ন ভিন্ন কয়েকটা মেথড আমরা একটু দেখব। প্রথমে দেখব অ্যারে ম্যাপ বলে একটা ফাংশন আছে আমাদের। প্রথমে আমরা অ্যারের ম্যাপ ফাংশনটা একটু দেখব। তাহলে আমরা অ্যারের ম্যাপ যে কাজটা করে আমরা সেটা যদি আগে একটু বলি, যে অ্যারের ম্যাপ যে কাজটা করবে সেই কাজটা হলো সে এইখানকার প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে পড়বে এবং ওই প্রত্যেকটার জন্য কোনো একটা নির্দিষ্ট ফাংশনকে সে প্রতিবার কল করবে এবং সে ওইখান থেকে প্রতিবার একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে এবং সেই ভ্যালুটা আমার কোথাও না কোথাও আবার রিসিভ করতে হবে। তো আমি একটা ভেরিয়েবল নিলাম লেট টেম্প এবং এখানে আমরা এক্স ডট এমএপি ম্যাপ,
এক্সটা হলো কি আমার অ্যারে। আচ্ছা আমরা একটু লিখেই দেই যে এটা নাম্বার অ্যারে। নাম্বার অ্যারে ডট ম্যাপ ফার্স্ট ব্র্যাকেট। ম্যাপ ফাংশনের কাজ হলো যে এই নাম্বার অ্যারেতে যতগুলো ভ্যালু আছে ততবার একটা নির্দিষ্ট ফাংশনকে সে কল করবে। আমি একটা ফাংশনের নাম মাই ফাংশনে লিখলাম। তাহলে আমি এখন এই মাই ফাংশনটাকে একটু ডিক্লেয়ার করে দিই। আমরা এর আগে ফর ইচ লুপ করছিলাম, তখন আমরা দেখছিলাম যে এই ফাংশনটা যখন এখান থেকে কল হয় তখন এখানে সে কিছু জিনিস নিয়ে আসে না? কি নিয়ে আসে সে? মনে আইটেমে আছে যা কি আছে আমাদের? হ্যাঁ, প্যারামিটার ভ্যালু ভ্যালু নিয়ে আসে, আইটেমের ইন্ডেক্স নিয়ে আসে, তাই না? ইন্ডেক্স তা আমরা এখানে শুধু ভ্যালুটা নিলাম এবং সে কি রিটার্ন করবে? রিটার্ন ভ্যালু ভ্যালু ইন্টু 2। সে আমার এই অ্যারের যে আইটেমগুলো আছে প্রত্যেকটা আইটেমের সাথে 2 গুণ করে আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, আমরা যদি এটা একটু শর্ট কথাটা বাদ দিয়ে দিই, সেভ দেই, তাহলে একটু দেখি তো। আচ্ছা প্রথমে তো মূল অ্যারেটা আমার একটু দেখা দরকার, তাই না? এবার আমি সেভ দিয়ে রান করি। কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। পরিবর্তন হবে কি করে? আমরা তো এই যে রিটার্ন ভ্যালুটা রাখছিলাম হলো টেম্পের মধ্যে, তাহলে আমাকে এখানে টেম্পটা প্রিন্ট দিতে হবে। সেভ দেই। ঠিক আছে, উপরের যে ভ্যালু তার প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 গুণ হয়েছে না? জি 2 গুণ হয়ে আমার ভ্যালুটা এখানে জমা হয়েছে, তাই তো? জি আচ্ছা জি স্যার। এবার আমরা আরেকটা ফাংশন দেখবো যে আমার অ্যারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর মধ্যে থেকে যে সকল ভ্যালু একটা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে কেবল সেই ভ্যালুগুলো আমি প্রিন্ট করব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। যে আমরা একটা অ্যারের মধ্যে যে ভ্যালু রাখা আছে সেই ভ্যালুগুলো যদি একটা নির্দিষ্ট শর্ত পূরণ করে কেবল সেই ভ্যালুগুলোকেই আমি প্রিন্ট করব। আচ্ছা আমার কথা কি ঠিকঠাক শোনা যায়, না আসতে যায়, না জোরে যায়, কোনটা বলেন তো? ঠিক আছে ঠিকঠাক। হ্যাঁ? পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা এখন আমরা যে ফাংশনটা দেখবো সেই ফাংশনটা মূলত আমার অ্যারের প্রত্যেকটা ভ্যালু চেক করবে এবং যে ভ্যালুটা একটা নির্দিষ্ট শর্ত স্যাটিসফাই করবে সেই ভ্যালুটাকে রিটার্ন করবে। তাহলে আমি সিমিলারলি এখানে একটা ফিল্টার অ্যারে নামে একটা নতুন ভেরিয়েবল নিলাম যার ভিতরে মূলত ওই আমার প্রথম যে অ্যারেটা মূল যে অ্যারেটা ছিল সেই অ্যারেটার ডট ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমি দিলাম হচ্ছে ফিল্টার ফাংশন নামে একটা ফাংশন দিলাম। সেও তো আমার ভ্যালু রিসিভ করবে, তাই না? জি স্যার। রিটার্ন করবে কি? ভ্যালু গ্রেটার দেন 50। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এখানে কি লিখবো? আমরা ফিল্টার অ্যারে, তাই না? সেভ দেই। এবার যদি একটু রান করি আমরা, ঠিক আছে, আমাদের প্রথম যে অ্যারেটা ছিল এই অ্যারেতে 50-এর চেয়ে বেশি ভ্যালু কয়টা আছে? মাত্র 2টা 2টা। সেই ভ্যালুগুলো আমার এখানে রিটার্ন সে করছে। প্রিন্ট করে দিছে। এটার হিউজ অ্যাপ্লিকেশন আছে, যেমন আমার একটা এমপ্লয়ি লিস্ট আছে, সেই লিস্ট থেকে যাদের
যাদের স্যালারি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে আমি শুধু তাদের ডাটাটা দেখতে চাই, বা যাদের স্যালারি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে আছে আমি তাদের যে স্যালারি আছে তার সাথে 500 টাকা বা 1000 টাকা ইনক্রিজ করতে চাই, এই কাজগুলো আমার এই ফিল্টার ফাংশন দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমরা মার্কিং এখন এর ক্ষেত্রে আরেক করা যাবে? হ্যালো, কেউ কিছু বলছেন? স্যার বলছে মার্কস এর ক্ষেত্রে করা যাবে না, যে 70-এর বেশি পাইছে যে সমস্ত স্টুডেন্ট। মার্কসের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ধরেন একজন স্টুডেন্টের একটা রেকর্ড ডাটাবেজে রাখা আছে, তা আমরা তো ডাটাবেজের রেকর্ডটা রো বাই রো রিড করি, তাই না? তো একটা রোতে দেখা গেল যে একটা স্টুডেন্টের 10টা সাবজেক্টের মার্ক আছে, তাই না? তো আমি যদি দেখতে চাই যে এই ছেলেটা আসলে কতগুলো সাবজেক্টে 50-এর বেশি মার্ক পাইছে, তাহলে খুব সহজেই সে আমাকে বের করে দিতে পারবে। আবার আমি যদি বলি যে সে যেগুলো যতগুলো সাবজেক্টে 50-এর 33-এ বা 33 পাইছে, মানে 33-এর কম পাইছে, তো তার সেইগুলোতে 3 করে যোগ করে দাও, 3 করে যোগ করলে যাতে তার পাস মার্ক আসে, যাতে ফার্দার সেটাকে প্রসেস করা যায়। এই কাজগুলো আমরা ফিল্টার ফাংশন দিয়ে এবং ম্যাপ ফাংশন দিয়ে করতে পারি। এখন আমরা আরেকটা নতুন ফাংশন দেখব, যেটা মূলত এই আমরা যে নিউমেরিক ভ্যালু সম্পন্ন যে অ্যারে, এই অ্যারেতে যে ভ্যালুগুলো আছে সে আমার এই সবগুলো ভ্যালু যোগ করে দিবে। আমরা কোনো একটা অ্যারের সবগুলো ভ্যালু যোগ করার জন্য, ও আপনাদেরকে তো আমি ওই এক্সারসাইজ করাইনি, তাই না? না স্যার। অড না সংখ্যা স্যার। ইভেন সংখ্যা বের করার প্রোগ্রাম করাইছেন আপনাদের? জি স্যার। জি স্যার। আমরা অ্যারে নিয়ে তো আপনাদেরকে কোনো কাজ দেইনি অ্যারে নিয়ে, তাই না? না স্যার। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখন একটা ফাংশন দেখবো যে যে ফাংশনটা মূলত আমাকে একটা অ্যারেতে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুতে যোগ করে তার যোগফলটা আমাকে রিটার্ন করবে। এটা আমরা নর্মালি কিভাবে করতাম, একটা ফর লুপ নিতাম, সেই লুপটা চালায়া ফর লুপের ফর লুপের ফর লুপ দিয়ে প্রত্যেকটা আইটেম রিড করে করে যোগ করতাম। তো এই কাজটা আমরা একটা ফাংশন দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে সে আমার কাছ থেকে আমাকে আবার ওই যে একটা ইয়ে নিতে হবে, অ্যারে সাম একটা ভেরিয়েবল নিলাম, এবং সে আমার এই অ্যারের ভ্যালুগুলো যোগ করে দিবে। ডট রিডিউস নামে একটা ফাংশন আছে যার ভিতরে আমি অ্যারে এসএম নামে একটা ফাংশনকে কল করাবো। সেও কিন্তু আমার ভ্যালু রিসিভ করবে, তারপরে আইটেম ইন্ডেক্স রিসিভ করবে, অ্যারেটাকেই রিসিভ করবে, ঠিক আছে? এবং সেই সাথে সে আর একটা জিনিস রিসিভ করবে, টোটাল। টোটাল, ঠিক আছে? রিটার্ন করবে কি সে? টোটাল প্লাস ভ্যালু। সে আমার এই ফাংশনটা কল হবে কতবার, এই অ্যারেতে আইটেম আছে যতগুলো, প্রত্যেকবার কল করবে এবং এই টোটালের মধ্যে তার ভ্যালুটাকে যোগ করে করে রেখে দিবে। আমরা যদি এটা একটু প্রিন্ট করে দেখতে চাই, অ্যারেসাম রান করি এবার, এই অ্যারেটার যোগফল কিন্তু আমার এখানে চলে আসছে 289। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের প্রথম কাজ হলো আমরা এখানে যে কাজটুকু করলাম এই কাজটুকু আপনারা আপনাদের এডিটরে আগে করেন। আচ্ছা, আমি কোডের একটু লাইন কমায় দিই যাতে ডিসপ্লেতে দেখা যায় একবারে। এখন দেখা যাচ্ছে সবগুলো একসাথে?
এখন দেখা যাচ্ছে না পুরোটা? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এটাও কমায় দিই যাতে সবগুলো দেখতে একই রকম মনে হয়। সেভ। প্রথম কাজ হলো আপনারা এটা আপনাদের এডিটরে দেখবেন। কাজ কিন্তু কয়টা? 4টা হয়েছে না? কাজ কিন্তু 4টা করছি, একটা অবশ্য ডিলিট করে দিছি, যে অ্যারে শর্ট করাটা। অ্যারে শর্ট করছি, ম্যাপ ফাংশন দিয়ে প্রত্যেকটা ভ্যালু আমরা রিড করছি, ফিল্টার দিয়ে একটা শর্ত সাপেক্ষে ভ্যালু রিড করছি, আর রিডিউস দিয়ে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট যোগ করছি। জি স্যার। স্যার এখানে ফাংশনের মধ্যে যে টোটাল এবং ভ্যালু যেই যেগুলো আমরা অ্যারের একটা নতুন মেথড এখন একটু দেখবো, সেটা হলো যে একটু চিন্তা করেন তো, বিষয়টা এরকম যে ধরেন এটা একটা টু ডু লিস্ট আমি তৈরি করলাম, তাই না? জি স্যার। তারপরে ধরেন এরকম একটা লিস্ট তৈরি করলাম। এখন এটাকে যখন আমি ডাটাবেজে রাখবো, তখন কি আর এইভাবে রাখা যাবে বলেন তো? না স্যার। তখন তো আমার আর এটাকে ডাটাবেজে আর আমি এইভাবে রাখতে পারবো না। ডাটাবেজে তো একটা এই এক একটা আইটেমের জন্য তো আমি এক একটা ফিল্ড ডাটাবেজে তৈরি করতে পারবো না। ডাটাবেজে তো একটা নির্দিষ্ট ফিল্ডের মধ্যে আমরা রাখা থাকবে যে এখানে হচ্ছে কার্ডের ব্র্যান্ড গুলো। তখন আমি কি করব, এই স্ট্রিং বা এই অ্যারের আইটেম গুলোকে একটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো। এখন এই একটা স্ট্রিং এ কনভার্ট করার যে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে যে জয়েন। জয়েন দিলে যেটা হবে যে এই অ্যারের যে আইটেম গুলো আছে এইগুলো, এই যে আমি জয়েনের মাঝখানে যে ভ্যালুটা দিছি, কি দিছি এখানে? হ্যাশ। যে অ্যারের আইটেম গুলো হ্যাশ দ্বারা যুক্ত হয়ে যাবে। এই যে অ্যারের আইটেম গুলো দেখেন হ্যাশ দ্বারা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আর একটা পদ্ধতি হলো যে না, হ্যাশ ট্যাশ আমি দেব না, আমি অন্য কোনো উপায়ে এই অ্যারের আইটেম গুলোকে একটা সিঙ্গেল স্ট্রিং এ রূপান্তর করে আমি এটাকে রেখে দিব। ঠিক আছে? তাহলে সেটা করার জন্য আমরা এখানে যদি কাজটা করি, এই অ্যারেটা আমরা ডট টু স্ট্রিং ফার্স্ট ব্র্যাকেট সেভ দেই। সেভ দিয়ে এখানে আমি কিছু যুক্ত করি, এখানে সেভ। এবার দেখেন কি হয়েছে, এই অ্যারের আইটেম গুলো কিন্তু যুক্ত হয়ে গেছে, কি কমা দিয়ে দিয়ে যুক্ত হয়ে গেছে। তাহলে কোনটা সুবিধা বলেন তো, কমা দিয়ে যুক্ত করা নাকি হ্যাশ বা কোনো বিশেষ সিম্বল দিয়ে যুক্ত করা? কমা দিয়ে যুক্ত করাই কমা দিয়ে সুবিধা। কমা দিয়ে যুক্ত করা যদি বেটার হয়। এখন একজন যদি তার এরকম সে ইসের মধ্যে লেখে যে আমার ব্রেকফাস্ট, তারপরে কমা দিয়ে এলো লাঞ্চ, ডিনার। এখন আমি অ্যাড দিলাম, তারপরে সেভ দিলাম। এবার কি হইলো বলেন? এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা কি আমার আলাদা আলাদা আইটেম না একটা আইটেম? একটা আইটেম, কিন্তু এখানে একটা আলাদা আইটেম। হয়ে গেছে। কিন্তু যখন আমি ডাটাবেজে রাখছি তখন কি মনে হচ্ছে এগুলো আলাদা আলাদা আইটেম না? কমা কমা মানে আলাদা। কমা মানেই তো এখানে আলাদা আলাদা আইটেম। তো এখানে কমার চেয়ে জয়েন্টটা কার্যকরী। কেন কার্যকরী আমি বলি, যদি এটা একটা টু ডু লিস্ট হয় বা এটা একটা, ওই যে বললাম যে স্টিকি নোট যদি হয়, তাহলে আমার এক একটা রোডকে আমি একটা বিশেষ সিম্বল দিয়ে আলাদা করব, এবং এই ইনপুট ফিল্ডে আমি রেস্ট্রিক্ট করে দিব যে ওই বিশেষ সিম্বলটা এখানে তুমি যুক্ত করতে পারবা না। ঠিক আছে? তাহলে আমি খুব সহজেই আমার এই ডাটাটা আমি ডাটাবেজে রাখতে পারবো। এখন কথা হলো যে আমি এই যে যে ডাটাটা রাখলাম, যে জয়েন করে এটাকে এক স্ট্রিং এ কনভার্ট করে আমি কি করলাম, আমি এই ইসে ডাটাবেজের ফিল্ডে রাখলাম। এখন ইউজার যখন ওটাকে পড়তে যাবে তখন এটাকে আবার কি ফিরে আনার প্রয়োজন না আমার? জি।
আমরা ওই যে স্প্লিট মেথডটা দেখছিলাম না, স্ট্রিংটাকে স্প্লিট করা, মনে আছে কি? স্ট্রিং এর প্রতিটা অক্ষরকে আলাদা করে ফেলেন। সবগুলোকে আলাদা করবে, তাই? আচ্ছা, আমরা এটা বোঝার জন্য একটা লেট ইকুয়াল টু আইটেম অ্যারে ডট জয়েন ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো আমার হ্যাশ দিয়ে জয়েন করে রাখলাম। আচ্ছা, আচ্ছা, আমি এটাকে জয়েন করে রাখলাম, জয়েন করে আমি আউটপুটও দেখলাম। আমি যদি এটাকে জয়েনটাকে আবার খুলে ফেলতে চাই, জয়েন করলে তো মূলত সে আমার কি হয়ে যায়, আহ, একটা স্ট্রিং এ রূপান্তর হয়ে যায়, তাই না? তাহলে স্ট্রিং তো জি আবার আমরা স্প্লিট করতে পারি, তাই তো? স্ট্রিং জি স্প্লিট করলে আমরা কি পাই? আমরা একটা গ্লোবাল টাইপের একটা অ্যারে নিই তো, এই অবস্থায় রইলো। আমি এখানে যেটা করব যে ইকুয়াল টু ডট স্প্লিট ফার্স্ট ব্র্যাকেট হ্যাশ। আচ্ছা, এবার আমরা একটু দেখি তো, আমাকে তো এখানে আউটপুটটা লেখার জন্য একটু ইয়ে করতে হবে। ইকুয়াল টু স্প্লিট অ্যারে ডট লেন্থ, সেভ দেই, এবার একটু রান করি তো আমরা। সেভ। এই যে ম্যাঙ্গো ব্যানানা অরেঞ্জ, কিন্তু আমার ওই লেন্থটা আসেনি কেন? লেন্থ সেভ, এবার দিই তো। ব্যানানা অরেঞ্জ আপেল, এবার আমার লেন্থটা আসলো না, তার মানে এটা কি কাজ করেনি? আচ্ছা, তাহলে আমি সরাসরি এটা একটু দিয়ে দিই। আচ্ছা, আমাদের এই যে স্প্লিটটা টেক্সট str ডট স্প্লিটটা মানে আমরা ইউজ করতে পারিনি ঠিক মতো। টেক্সট ডট স্প্লিট হ্যাশ, এটা তো আসার কথা। আচ্ছা, আমরা এটা এইখানেই যদি প্রিন্ট দিই তাহলে কি হয় একটু দেখি। আচ্ছা, দেখেন এটা কিন্তু এই যে আমার হ্যাশ দিয়ে করা ছিল, পরে ওটাকে
কি করছে, সে কমা দিয়ে আলাদা আলাদা করে দিছে। আমরা দেখি তো এটা আসলে কোন টাইপে কনভার্ট হয়েছে। টাইপ অফ সেভ দেই, এবার দেখি তো কি হয়। এটা কিন্তু একটা অবজেক্টে রূপান্তর করে ফেলছে, তাই না? জি স্যার। এইটাকে প্রথমে আমি জয়েন করলাম, পরে এটাকে যখন স্প্লিট করলাম সেটাকে অবজেক্টে রূপান্তর করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা একটু 0 দেই তো, সেভ দেই, এবার রান করি। সেভ। আমরা দেখতে পেলাম যে সে কিন্তু একটা অ্যারেতে রূপান্তর করে দিছে, যে এটাকে যখন আমি এই যে স্প্লিট করলাম, এটাকে যখন আমি স্প্লিট করলাম তখন কিন্তু সে পুরো স্ট্রিংটাকে আবার আমাকে অ্যারেতে কনভার্ট করে দিছে। এখন আমি কিন্তু এই অ্যারেটাকে আবার আমার নিজের মতো করে ওই যে লিস্টে হোক বা প্যারাগ্রাফে হোক বা ডিবে হোক আমি সাজাইতে পারি। এই বিষয়টা কি এই বিষয়টা কি আপনাদের কাছে পরিষ্কার কিনা বলেন তো? স্যার এটা আমাদের কেন করতে হচ্ছে স্যার? স্ট্রিং হ্যাঁ, আর অ্যারের মধ্যে পার্থক্যটা কি স্যার? বুঝলাম না। স্ট্রিং আর অ্যারের মধ্যে পার্থক্যটা কি, আর এটা কেন করতে হচ্ছে? স্ট্রিং আর অ্যারের মধ্যে পার্থক্য হলো যে একটা স্ট্রিং এর মধ্যে তো সে একটাই আইটেম। আমার জি কথা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমি যদি একটু ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখাতে চাই, সেটা হলে আমি ধরেন একটা এক্স, এটাকে আমরা একটা স্ট্রিং হিসেবে চিন্তা করি, তাহলে এর ভিতরে এরকম অনেকগুলো ক্যারেক্টার, হ্যাঁ, জি স্যার। ডাবল কোটেশন দিয়ে আটকানো, এটা একটা স্ট্রিং, ঠিক আছে? জি স্যার। আর আমি ওয়াই, এটাকে যদি একটা অ্যারে চিন্তা করি, তাহলে এখানে একটা ডাবল কোটেশন দিয়ে আটকানো কতগুলো ক্যারেক্টার, কমা দিয়ে আবার এখানে ডাবল কোটেশন দিয়ে আটকানো কতগুলো ক্যারেক্টার, কমা দিয়ে আবার এখানে ডাবল কোটেশন আটকানো কতগুলো ক্যারেক্টার। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে এই পারছি। অ্যারের একটা আইটেমও কিন্তু একটা স্ট্রিং। জি স্যার। এই অ্যারের একটা আইটেমও কিন্তু আমার একটা স্ট্রিং। আবার আমরা কি করতে পারতেছি, যে এই অ্যারেটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারতেছি, যে এর যে ভিন্ন ভিন্ন আইটেম তাদেরকে আমি একটা বিশেষ সিম্বলের মাধ্যমে আলাদা করে পুরোটাকে একটা স্ট্রিং এ রূপান্তর করে নিতেছি। কেন স্ট্রিং এ রূপান্তর করে নিতেছি? এটা তো আমার যেন ডাটাবেজের একটা ফিল্ডে টোটাল অ্যারের যে ভ্যালু আছে সবগুলো একটা ফিল্ডের মধ্যে আমি রেখে দিতে পারি। এই জন্য আমি কি করতেছি, এটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতেছি। আবার যখন ডাটাবেস থেকে আমি ডাটাটা রিড করতেছি, সে তো আমার স্ট্রিং আকারে রিড হচ্ছে, সেই স্ট্রিংটাকে আবার আমি কি করতেছি, স্প্লিট করে ফেলতেছি। স্প্লিট করলে সে আবার আমার কি হচ্ছে, অ্যারেতে রূপান্তর হয়ে যাচ্ছে। তখন ওই অ্যারের আইটেমগুলো আমি ধরে ধরে আবার আমি সেটাকে ডিবে হোক বা প্যারাগ্রাফে হোক নিয়ে আমি একটা টু ডু লিস্ট তৈরি করে ফেলতে পারতেছি। অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার? জি স্যার। এই কোডটুকু আপনারা আপনাদের এডিটরে প্র্যাকটিস করেন। ডিপটা একটু ডিপ তো চ্যাট বক্সে। এইচটিএমএল এর বিষয় আসলে একটা কোড ব্লক, একটা ব্লক অফ কোড। মনে করেন এটা যদি আমার একটা ওয়েবসাইট হয়, তাহলে ধরলাম এইখানে আছে হলো আমার ওই যে ব্যানার এবং লোগোটা, এটা স্যার একটা বলছি ডিবের মধ্যে নিলে এটা একটা ব্লক, হ্যাঁ। আমি বলতেছি ডিবের যে কোডটা আছে ওইটা চ্যাট বক্সে দেন, আর এটা আমরা দেখে লিখি। ও আচ্ছা আচ্ছা। আর এইটা আপনারা লিখেন, হ্যাঁ হ্যাঁ লিখেন। একটু ছোট করলেও না ভালো হতো।
যাতে পুরোটা আসে। হ্যাঁ, হ্যাঁ পুরোটা পুরোটা তো আসছে। মনে হয় আসে না। ও আচ্ছা, পুরোটা পুরোটা আসেনি না? এটা আপনারা আগে টাইপ করছেন না? এই পর্যন্ত আপনাদের কাছে টাইপ করা আছে এই পর্যন্ত? আপনারা একই ফাইলে কাজ করেন না ফাইল ভিন্ন ভিন্ন করছেন? ভিন্ন ভিন্ন করছে। তাহলে এই পর্যন্ত আপনাদের কাছে টাইপ করা আছে এই পর্যন্ত, হ্যাঁ? জি। আর এইটুকু টাইপ করা নেই। তারপরে আপনাদের সুবিধার্থে আমি এই অংশটুকু দিয়ে দিচ্ছি, হ্যাঁ? শুধু এখন যেটুকু করলাম এইটুকু রেখে বাকিটুকু দিয়ে দিচ্ছি।